আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। ছবিটা একটু ভাবুন তো ঠান্ডা মাথায়। একদিকে হাসপাতালে লাইফ সাপোর্টে পড়ে আছে এক তরুণ যার মাথার ভেতর বুলেট, অন্যদিকে যমুনার নরম সোফায় বসে অভূতপূর্ব নির্বাচন, জুলাইকে ওন করা, ষড়যন্ত্র নস্যাৎ করার ভাষণ। যাকে গুলি খাইয়ে এই রাজনৈতিক নাটকের নতুন দৃশ্য সাজানো হলো সেই হাদি। আর যারা সেই গুলিকে পুঁজি করে ফ্রেম বানাচ্ছে তারা সেই লালু ভুলু কালুর দল। যারা প্রতিটি রক্তপাতকেই নিজেদের এজেন্ডার জ্বালানি বানাতে অভ্যস্ত। গত ১ বছরে আমরা দেখেছি সেটা। দেশে কিছু ঘটা মাত্র এই ইউনূস ডাক পাড়ে যমুনা থেকে, "কোথায় আমার লালু ভুলু কালু মালু?" আর লেজ নাড়তে, নাড়তে সবাই গিয়ে যমুনায় ঢোকে, জুস পান করে আর বেরিয়ে এসে টিভি ক্যামেরার সামনে সেই ১ বছর ধরে বলা কথার পুনরাবৃত্তি করে। বেশ একটা ফটো সেশন হয় এবং ইউনূস সরকার যমুনায় বসে হাসে আর হাদিদের গিলে ফেলা পেটে হাত বুলায়। ইউনূস সরকার খুব সচেতনভাবে এই হামলাকে আওয়ামী লীগের ঘাড়ে তুলতে চায়, কিন্তু সরাসরি বলতে পারে না। তাই কি করে? দেশের গোয়েন্দা সংস্থার আগে বিভিন্ন অ্যাক্টিভিস্ট, অ্যানালিস্ট, ইনভেস্টিগেটিভ জার্নালিস্ট, মানে এদেরকে দিয়ে ফেসবুকে রায় দিয়ে দেওয়ায়। এটা নাকি সাবেক ছাত্রলীগ নেতা করেছে, মানে আওয়ামী লীগই করেছে। অথচ যে মানুষটাকে এখন ছাত্রলীগের ব্যানারে ঝুলিয়ে দেওয়া হচ্ছে, সে জুলাই পরবর্তী সন্ত্রাস আর থানা দখলের সময় অস্ত্রসহ ধরা পড়ে, পরে আবার জামিন নিয়ে বেরিয়ে ইনকিলাব অফিসে ঢুকে যায়। হাদির সাথেই উঠে বসে, মিটিং মিছিলে যায়। তখন কিন্তু কেউ তাকে লীগের দালাল বলে চিহ্নিত করেনি। কেউ মাস্ক দেখে চিনতে পারেনি। তখন ছবি তুলতে আপত্তি ছিল না। তখন তো মাস্ক ছিল না। মাস্ক তো গতকাল, মানে যখন হত্যা চেষ্টার ঘটনা ঘটেছে তখন পড়েছে। এখন হঠাৎ সব জানাজানি, সব বোঝাবুঝি, কিন্তু প্রশ্নটা কেউ করে না, তাহলে এতদিন তাকে গ্রেপ্তার করতে কে ঠেকিয়েছিল? এতদিন তাকে ছাত্রলীগ বলে গ্রেপ্তার করা হয়নি কেন? এতদিন মানে তাকে ছাত্রলীগ বলে কেন সাজা দেওয়া হয়নি? মানে গল্পে যে ফাঁক থেকে যায় ভাইয়েরা আমার, তাই না? গত বছর ৪০০-র কাছাকাছি থানা ভাঙচুর আর অস্ত্র লুট হয়েছে, যার সামান্য অংশ উদ্ধার হয়েছে, বাকিটা বাতাসে ভাসছে। তখন রুষ্ট হবে ভেবে এই ইন্টেরিম ছাড় দিয়েছিল। এখন সেই ছাড়ের দাম দিচ্ছে পুরো জাতি, পুরো দেশ। যে রাষ্ট্র নিজের থানার অস্ত্র ফেরত আনতে পারে না, সে রাষ্ট্র প্রার্থীর নিরাপত্তা কিভাবে নিশ্চিত করবে? আর সত্যি কথা বলতে কি, এই ইন্টেরিম কখনোই সত্যি চেষ্টাটা করেনি। কারণ এই অস্ত্র কার হাতে আছে সেটা তারা খুব ভালো করেই জানে। সেই হাতগুলো এখন তাদের রাজনৈতিক দর কষাকষির অংশ। একে বলে নিয়ন্ত্রিত মানে অরাজকতা। সাদিক কায়েমদের চেহারা ভাসে আপনার চোখে ভাইরা? আচ্ছা থাক, ভাসুরের নাম মুখে নিতে নেই। তওবা তওবা। হাদির উপর গুলি সেই অরাজকতার ২য় গিয়ার। ১ম গিয়ার ছিল জুলাইয়ের সন্ত্রাসী মব, যেখানে গণতন্ত্রের নাম করে যা, যা হয়েছে তার বড় অংশই ছিল মেটিকুলাস ডিজাইন, টার্গেটেড স্নাইপার শুট আর সংগঠিত লুণ্ঠন। এখন সেই একই স্কুলের গ্র্যাজুয়েটরা, প্রাক্তন ছাত্রলীগ, অ্যাক্টিভিস্ট, জুলাই যোদ্ধা, জুলাই জিহাদি বিভিন্ন ব্যানারে ঘোরাফেরা করছে। হাসনাত, সার্জিস, সাদিক, দাউদ, একসময় ছাত্রলীগের তকমা গায়ে লাগিয়ে যাদের দিয়ে আওয়ামী লীগকে বিতর্কিত করা হয়েছিল, আজ তারা অন্য ক্যাম্পের তারকা সৈনিক একেকজন। টিভিতে বসে ফেসবুকে লাইভ দিয়ে গর্ব করে বলে তারা নাকি তখনই ভেতর থেকে আওয়ামী লীগকে ধ্বংস করে দিতে যোগ দিয়েছিল আওয়ামী লীগে। অর্থাৎ গল্পটা হলো গিয়ে, যখন তারা ক্ষমতাসীন আওয়ামী লীগের দলের লুঙ্গির নিচে ছিল তখনও মূল সুতো অন্য কারো হাতে ছিল। আর আজ যখন তারা ফ্যাসিবাদ বিরোধী শিবিরে, তখনই সেই সুতো রাজনৈতিক গোয়েন্দা এবং বিদেশি ডিপ স্টেটের হাতে। হাদি আর মাসুদ এসব স্টকের অংশ। কখন কোথায় এই স্টক খেলা হবে, কখন কাকে দিয়ে কাকে মেরে ফেলা হবে, সেটা ঠিক করে যারা বিরাজনীতিকরণের ফর্মুলা লিখছে। ফর্মুলা ১ ছিল বিচারবিহীন ওয়ার অন টেরর। ফর্মুলা ২ হলো সবাই খারাপ, সবাই হত্যাযোগ্য, এমন একটা মানসিকতা তৈরি করা। এই প্রেক্ষাপটে হাদির ওপর গুলি কাকে কি সুবিধা দিল সেটা একটু ঠান্ডা মাথায় ভাবা দরকার। যেটা আসলে সকালের ভিডিওতে কিছুটা বলেছি। আওয়ামী লীগের সাংগঠনিক অবস্থা এমন যে এই ১৪ মাসে তাদের কর্মীরা গণহত্যা, খুন, গুম, বুড়িগঙ্গা থেকে লাশ সবকিছুর শিকার হয়েছে। তাদের কেউ দ্রুত জামিন পায়নি, বরং পায়নি বলেই সংগঠনটা ভাঙাচোরা। এই অবস্থায় আওয়ামী লীগ দিনের আলোতে রাজধানীতে বসে ইনকিলাব মঞ্চের মতো ছোট প্ল্যাটফর্মের এক নেতাকে মারতে যাবে, এটা পাগলেও বিশ্বাস করবে না, এবং যারা বিশ্বাস করে তারা রাজনৈতিকভাবে নির্বোধ। কাজেই যে গল্পটা বানানো হচ্ছে লীগের সাবেক লোক মানে কাজও লীগ করেছে, এই সরলীকরণটা ভীষণ ইচ্ছাকৃত এবং মানুষ খাচ্ছে না।
একদমই খাচ্ছে না। এদিকে আদালতের নথি দেখাচ্ছে যাকে এখন মূল শুটার বলা হচ্ছে সেই ফয়সাল করিম মাসুদকে অস্ত্র মামলায় জামিন দিয়েছে হাইকোর্টের বেঞ্চ খুব দ্রুততার সঙ্গে। একবার ৬ মাস, আরেকবার ১ বছর, মানে ২ দফায়। সে বিচার বিভাগের কৃপায় বেরিয়ে এসে হাদিদের সঙ্গে রাজনীতি করেছে, মিছিলে গেছে, অফিসে ঘুরেছে, বৈঠক করেছে, অনেক ছবি দেখতে পাচ্ছি আমরা। হাসনাত বা কায়েমের সঙ্গেও তার চা খাওয়ার ছবি আছে। একই শার্ট পরা, যে শার্ট পরে পুলিশ তাকে ধরেছিল। আর আজ যখন গুলি করেছে বলে অভিযোগ উঠছে, তখন দায়টা কেন ছাত্রলীগ আর আওয়ামী লীগের ঘাড়ে বলুন তো? বলুন প্লিজ। ইউনূস সরকারের নিজস্ব বিচার বিভাগ যার জামিন দেয়, যার ওপর গোয়েন্দাদের নজরদারি থাকে, তাকে নিয়ন্ত্রণের ব্যর্থতা কি কেবল তার পুরনো রাজনৈতিক পরিচয় দিয়ে আপনি সেরে দিতে পারবেন? তাও আবার লুঙ্গির নিচে আশ্রয় নেওয়া ফেক পরিচয় গ্রহণ করে আসল পরিচয়ে পুরনো সংগঠনকে বিবস্ত্র কর্নেওয়ালারা। মাসুদ তো তাই, তাই না? ইউনূস সরকারের জন্য তো এটা নিঃসন্দেহে সুবিধাজনক একটা খেলা। একদিকে উচ্চবিত্ত বখাটে বুদ্ধিজীবী আর এনজিও মিডিয়া গোষ্ঠী গত ১.৫ বছরে এমন এক নেরেটিভ দাঁড় করিয়েছে যে কেউ আওয়ামী লীগের আশেপাশে থাকলে হত্যাযোগ্য তারা। তার বাসায় আগুন দেওয়া যাবে, ৩২ পুড়িয়ে দেওয়া যাবে। মানে সেটা নাকি গণ অভ্যুত্থানের উপজাত। তার স্ত্রী সন্তানদের উপর পাশবিক হামলা হলে সেটা নাকি রাগের বহিঃপ্রকাশ, ক্ষোভের বহিঃপ্রকাশ। এটা নাকি কি যেন প্রোপাগান্ডা সচিব বলেছিল, ভুলে গেছি, প্রেশার গ্রুপ। অন্যদিকে একই বুদ্ধিজীবী এখন ঠান্ডা মাথায় মেনে নিচ্ছেন এই ইন্টেরিম যেভাবে সন্ত্রাস আর সন্ত্রাসী মবকে বৈধতা দিয়েছে, তাতে এখন পুরো দেশটাই হত্যাযোগ্য স্পেস হয়ে গেছে। আপনি আওয়ামী লীগ হন, বিএনপি হন, নিরীহ ভোটার হন, একদিন আপনার মাথায়ও স্নাইপারের লাইন পড়তে পারে। আমার প্রশ্নটা আপনাদের কাছে এবং গুরুত্বপূর্ণ মনে করে প্রশ্নটি নিয়ে ভাববেন আশা করি। যদি কোনো পক্ষ বছরের পর বছর ধরে একটি দল বা রাজনৈতিক শক্তিকে ফ্যাসিস্ট বলে ঘোষণা করেন, তাদের উপর যেকোনো সহিংসতাকে বৈধ করে তোলেন, ভোটের অধিকার কেড়ে নেওয়াকে বিপ্লব বলে বিক্রি করেন, তাহলে আপনি আসলে নিজের জন্যই একদিন সেই ভয়ঙ্কর গর্তটা খুঁড়ে গেলেন ভাইজান। আজকে আপনি সিলেক্টিভ নিন্দা জানিয়ে ভাবছেন দায়টা সবই অন্যের, কিন্তু সত্যি হলো আপনি যে মবকে তৈরি করেছেন সেই মব জানে না কোন মুখ আওয়ামী লীগের, কোন মুখ বিএনপির, কোন মুখ বখাটে বুদ্ধিজীবীর। তারা শুধু জানে মারতে পারলেই ন্যায় বিচার, লুট করতে পারলেই বিপ্লব। এই হাদিকে কেন্দ্র করে, হাদির উপর মানে গুলি করাকে কেন্দ্র করে আপনি অলরেডি আনিস আলমগীর, আব্দুল নূর তুষার, মাসুদ কামালের মতো বিশ্লেষকদেরকে হত্যাযোগ্য করে তুলছেন। শাওনের নামে আপনি পোস্ট দিচ্ছেন। ভয়াবহভাবে মানে ভীতি ছড়িয়ে দেওয়া হচ্ছে। আমি তো মনে করছি যে সরকারের উচিত অবিলম্বে এদের নিরাপত্তা নিশ্চিত করা। যেকোনো মুহূর্তে তাদের উপর হামলা হবে। এটা আমি আমি দেখতে পাচ্ছি এদের এদের উস্কানিতে। আবার যমুনার মিটিং এ ফেরত যাই। হাদি গুলিবিদ্ধ হওয়ার পরপরই যাদের ডাকা হলো তারা কারা? বিএনপি, জামায়াত, এনসিপি, ইনকিলাব মঞ্চ, মানে লালু, ভুলু, কালু, মালু সবাই উপস্থিত। টেবিলে ভাষণও প্রস্তুত। জুলাই অভ্যুত্থানকে খাটো করার ষড়যন্ত্র নস্যাৎ করতে হবে, নির্বাচন বানচাল চক্রান্ত বন্ধ করতে হবে, চক্রান্ত চলছে, আমরা ঐক্যবদ্ধ থাকব, অবৈধ অস্ত্র উদ্ধার করতে হবে। কথাগুলো শুনতে কিন্তু খুব ভালো। কিন্তু রক্ত কেউ দেখে না, দেখে কেবল রাজনৈতিক ক্যাপিটাল। হাদির ওপর গুলিকে তারা আবার জুলাই বয়ানের অংশ বানিয়ে ফেলছে, যেন এই হামলাও আসলে সেই তথাকথিত অভ্যুত্থানের ধারাবাহিকতা, তার বিরুদ্ধে নাকি নতুন ষড়যন্ত্র। এখানে ইউনূস খুব সচেতন এবং তার চালাকিটাও খুব পরিষ্কার। তার কোনো রাগঢাক নেই। তিনি জানেন এই ঐক্য ভাঙলে তার পায়ের নিচের মাটি সরে যাবে। তাই একদিকে তিনি বলছেন বড় শক্তি কাজ করছে, প্রশিক্ষিত শুটার মাঠে নেমেছে, অন্যদিকে সেই বড় শক্তির নাম কখনোই উচ্চারণ করছে না, কারণ ওই শক্তির একটি অংশ তার নিজের স্টেক হোল্ডার গ্রুপের ভেতরে বসে আছে। জামায়াতের সহজ সরল নেতারা ইতিমধ্যে বলে দিয়েছে তারা আগে গণভোট এবং পরে নির্বাচন চেয়েছিল। নির্বাচন গণভোট একদিনে করার আইডিয়াটা কোথা থেকে এসেছে সেটা কারো অজানা নয়। আরেকদিকে বিভিন্ন মুখে মুখে ঘুরছে যে ৫০ জন প্রার্থীকে টার্গেট কিলিং এর প্ল্যান জাতীয় বক্তব্য। এগুলো ডিপ্লোম্যাটিক ভাষা নয়, এগুলো সিম্পটম, অর্থাৎ ভেতরের রোগ বাইরে বেরোনোর লক্ষণ। গণরাশেদের মতো নেতারাও নাকি এই তথ্য জানে, ভাবুন একবার। আমার তো মনে হয় প্ল্যানটা খুব স্পষ্ট এবং পরিষ্কার। নির্বাচনের হাওয়া তোলা হবে, মাঠ গরম করা হবে, কিছু জায়গায় লক্ষ্যভিত্তিক খুন গুলিবর্ষণ হবে, তার দায় পুরোটাই আওয়ামী লীগের কাঁধে চাপানো হবে, তারপর বলা হবে দেখুন এই পরিস্থিতিতে নির্বাচন সম্ভব নয়, তাই গণভোটটা একমাত্র উপায় হিসাবে স্বীকৃতি দিতে হবে। শুধু গণভোট হবে মানে ফেব্রুয়ারি ১২ তারিখে। সেই গণভোটের ওপর ভর করে সংবিধানের কাটাকুটি হবে, আওয়ামী লীগ নিষিদ্ধকরণ আরো সাংবিধানিক করে ফেলা হবে। ২ দলের বাইরে নতুন রাজনৈতিক আর্কিটেকচার।
সব এই প্যাকেজে ঢুকে যাবে। এই পুরো খেলায় হাদিদের জায়গাটা কোথায়? খুব সহজ। তারা হলো ব্যবহারযোগ্য, নষ্টযোগ্য পণ্য, রাজনৈতিক দুর্বৃত্ত। কখনো ছাত্রলীগের নাম লাগিয়ে, কখনো ইনকিলাব মঞ্চের ব্যানারে, কখনো জুলাই যোদ্ধা ব্র্যান্ডে তারা সবাই একই স্টকে রাখা হয়েছে। যখন যাকে দরকার তাকে নিয়ে এসে ভাঙিয়ে খাওয়া হবে। আপনি একদিন যাদের দিয়ে থানা ভাঙাবেন, আরেকদিন তাদের দিয়ে প্রতিপক্ষের প্রার্থীকে মারাবেন, তৃতীয় দিন তারা মরে গেলে কাঁদবেন, আর চতুর্থ দিন সেই লাশ নিয়ে রাজনীতি করবেন। খুব সুন্দর খেলা কিন্তু। দুর্দান্ত খেলা। আর আপনি যদি সেই বুদ্ধিজীবী হন যিনি একসময় ফ্যাসিস্ট আওয়ামী লীগ বিরোধী সংগ্রামের নামে এই সহিংসতাকে তাত্ত্বিক বৈধতা দিয়েছেন, আজ আপনি দেখছেন আপনার নীরবতা আপনাকেও হত্যাযোগ্য করে তুলছে। আপনি যদি সেই মিডিয়া হন যে জুলাইয়ের দঙ্গলকে, জুলাইয়ের মবকে জনতার অভ্যুত্থান লিখে হেডলাইন করেছেন, আজ আপনাকে কেউ বিশ্বাস করছে না যখন আপনি হাদির হত্যা চেষ্টার বিচার দাবি করছেন। কারণ আপনি নিজের হাতে বিচারহীন বাংলাদেশের নৈতিক বুননটাকে ছিঁড়ে ফেলেছেন। শেষ করি, ভিডিও দীর্ঘ হয়ে যাচ্ছে। আমার কথা হলো, দেশের পরিস্থিতি ইউনূস মহাজনের পচা মাথা থেকে এমন জায়গায় নিয়ে যাওয়া হয়েছে যে হাদিরা মরবে, মাসুদরা গুলি করবে, ফেসবুকের প্রোপাগান্ডিস্টরা রাতারাতি দোষী নির্ধারণ করবে, আর যমুনার ঠান্ডা ঘরে বসে লালু ভুলু কালুরা জুস খেয়ে ঐক্য, জুলাইকে ওন করা, ঐতিহাসিক নির্বাচনের মুখস্থ বুলিয়া ওড়াবে। রাষ্ট্র তার পেট নিয়ে টিকে থাকবে, বিচারহীনতা তার মুদ্রা হবে, আর গোটা সমাজকে এমন এক জায়গায় নামিয়ে আনা হবে যেখানে প্রত্যেকের চোখে সম্ভাব্য টার্গেট। এই অবস্থায় আসল কথাটা হলো, দেশেরই কেউ নিরাপদ নয়। আওয়ামী লীগ নয়, বিএনপি নয়, জামায়াত নয়, এমনকি সেই বখাটে বুদ্ধিজীবীও নয় যে ভেবেছিল সবসময় নিরাপদ দূরত্ব থেকে আগুন দেখবে। আপনি যখন এমন এক রাজনীতিতে হাততালি দেন যেখানে কাউকে একবার ফ্যাসিস্ট বলে ঘোষণা করা হলে তার সব অধিকার কেড়ে নেওয়া যায়, তখন মনে রাখবেন আগামীকাল আপনাকে রাজাকার, এজেন্ট, ডিপ স্টেটের পুতুল ট্যাগ লাগাতে কারো 2 মিনিট লাগবে না। হাদির গুলিটা সিম্পলি একটা বুলেট না, এটা একটা সিস্টেমের ছিদ্র দিয়ে দেখা যাওয়া এক্স-রে। ওখানে দেখা যাচ্ছে হাদিরা মারা যায় আর লালু ভুলু কালুরা যমুনায় বসে জুস খায়। স্টেট ক্রাফটের ভাষায় তাকে বলে জাতীয় ঐক্য আর অভূতপূর্ব নির্বাচন প্রস্তুতি। বাকিটা দুঃখজনকভাবে পূর্ব নির্ধারিত স্ক্রিপ্ট, যে স্ক্রিপ্ট হয়েছে হাইতিতে, ইয়েমেনে, মিশরে, আর তো তিউনিসিয়ায়। বাংলাদেশ এখন সেই জায়গায়। প্রশ্নের জবাব পাওয়া যায় না কেন এই তথাকথিত ছাত্রলীগ কর্মীটি 2024 সালের নভেম্বরেও অস্ত্রশস্ত্র সহ ডাকাতি করে বেড়াতে পারে এবং ডাকাতির পর ধরা পড়লেও, অস্ত্র সহ ধরা পড়লেও জামিনে মুক্তি পেয়ে যায়। কাজেই অনেক প্রশ্নের উত্তর মিলছে না। দেশকে কেউ অস্থিতিশীল করতে চাইছে তা নিশ্চিত। আশঙ্কার শতভাগ কারণ আছে যে ওসমান হাদিকে দিয়ে যে টার্গেট কিলিং প্রচেষ্টার শুরু হলো, সেটা ওসমান হাদিকে দিয়েই হয়তো শেষ হবে না। বাংলাদেশে ঢাকা ৮ আসনে নির্বাচনের সম্ভাব্য প্রার্থী ওসমান হাদিকে যে একরকমের টার্গেট করে, সুনির্দিষ্টভাবে লক্ষ্য স্থির করে তার উপর গুলি চালানো হয়েছে এবং তাকে হত্যা প্রচেষ্টা চালানো হয়েছে, অর্থাৎ একরকমের টার্গেট কিলিং প্রচেষ্টার শিকার হয়েছেন হাদি। সেটা হাদিকে বিজয়নগর বক্স কালভার্ট এলাকায় শুক্রবার একেবারে দিনে দুপুরে যখন মোটরসাইকেল থেকে গুলি করে চলে যাওয়া হয়, তারপর থেকেই আসলে বুঝতে কোনো অসুবিধা হচ্ছিল না। এবং খুব স্বাভাবিকভাবে নির্বাচনের তফসিল ঘোষণার 24 ঘন্টার কম সময়ের মধ্যে যখন হাদির মতো আগস্টের আন্দোলনের পর থেকে সারা বাংলাদেশে পরিচিতি পাওয়া একজন প্রার্থীকে এভাবে গুলি করা হলো লক্ষ্য স্থির করে, তখন থেকেই সচেতন সকলেই বা পর্যবেক্ষকরা সকলেই কিংবা এমনকি সাধারণ মানুষ প্রশ্ন তুলছিলেন যে হাদি কি শেষ? হাদির পরে কে? মানে একরকম কি হাই প্রোফাইল প্রার্থী যাদেরকে দেশের মানুষ চেনে, তাদেরকে লক্ষ্য স্থির করে করে এভাবে গুলি চালিয়ে হত্যা করে নির্বাচন বানচাল করা, নির্বাচন পিছিয়ে দেওয়া কিংবা সারা দেশকে অস্থিতিশীল করার একটা প্রচেষ্টা শুরু হলো কিনা হাদিকে লক্ষ্য করে গুলি চালানোর মাধ্যমে? হাদিদের একরকমের রাজনৈতিক সহকর্মী গণ অধিকার পরিষদ, ভিপি নুরুর যে দল, নুরুল হক নুরুর দল গণ অধিকার পরিষদ, তার যে সাধারণ সম্পাদক রাশেদ খান,
এই রাশেদ খান হাদির ওপর গুলি চলার মানে শুক্রবারের ৩ দিন আগেই তিনি ঝিনাইদহে গত ৯ই ডিসেম্বর এক সভায় গিয়ে নির্বাচনী জনসভায় গিয়ে বলেছিলেন যে নির্বাচন বানচালে ৫০ জন প্রার্থীকে টার্গেট কিলিং করা হবে, এবং তখন সেটা কিন্তু পত্রিকায় শিরোনাম হয়েছিল, যেমন ধরুন ইত্তেফাক পত্রিকায় শিরোনাম করেছে, এবং তারা সেদিনই লিখেছিল, সেই ৯ তারিখে লিখেছিল যে গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রাশেদ খান বলেছেন যে গণ অভ্যুত্থানের পর যে নির্বাচন হচ্ছে সেই নির্বাচনে প্রত্যেক দলের প্রার্থীদের নিরাপত্তা দেওয়া সরকারের দায়িত্ব, কারণ আওয়ামী লীগের এক ধরনের চক্রান্ত রয়েছে যে যারা নির্বাচন করার জন্য প্রস্তুতি নিচ্ছে এরকম ৫০ জন প্রার্থীকে টার্গেট কিলিং করা হবে। আমি এমন তথ্য পেয়েছি, মানে রাশেদ খান বলছেন তিনি এমন তথ্য পেয়েছেন, আরও তথ্য তিনি পেয়েছেন যে যারা প্রার্থী রয়েছেন তাদের গুপ্ত হত্যা করার প্ল্যান আওয়ামী লীগের রয়েছে, এভাবে নির্বাচন বানচালের চক্রান্ত তাদের রয়েছে। এই কথাগুলো যখন রাশেদ খানের কথার বরাত দিয়েই হাদি টার্গেট কিলিং এর একরকমের মানে কিলিং প্রচেষ্টার একরকমের সরাসরি শিকার হওয়ার পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে এই নিয়ে ব্যাপক আলোচনা চলছে যে সত্যি এরকম তালিকা করে হত্যা প্রচেষ্টা চালানো হচ্ছে কিনা, কারণ কোনোভাবেই কোনো সূত্র মতেই হাদির ঘটনাকে আসলে একটা একক বা বিচ্ছিন্ন ঘটনা হিসেবে ভাববার সুযোগ নাই, বিশেষভাবে তখন যখন এখন মানে শুক্রবারেই কিন্তু ফ্যাক্ট চেকিং একটা প্রতিষ্ঠান, আমি সেদিনই নাম জেনেছি, দ্য ডিসেন্ট, এবং যুক্তরাজ্য প্রবাসী আল জাজিরার সাংবাদিক জুলকারনাইন সাইর মিলে ফেসবুকে ঘোষণা দিলেন যে হাদিকে যারা হামলা করেছেন যে দুজন তাদের সিসিটিভি ফুটেজ দেখে তারা বের করেছেন যে এই সিসিটিভি ফুটেজ যেই লোককে দেখা যাচ্ছে সেই লোকটি ইনকিলাব কালচারাল সেন্টারের সিসিটিভি ফুটেজেও উপস্থিত, এবং বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত ফেসবুক ইনস্টাগ্রামে তার অ্যাকাউন্ট, এবং এসব বিবেচনা করে তারা চিহ্নিত করেছেন যে ওই ব্যক্তির নাম ফয়সাল করিম মাসুদ, এবং এই ফয়সাল করিম মাসুদ আদাবর থানা ছাত্রলীগের পদাধিকারী ছিলেন, মানে তিনি আদাবর থানা ছাত্রলীগের একজন সদস্য ছিলেন। প্রথম আলো কিন্তু এই খবরটি নিশ্চিত করেছে, এবং তারা বলছে যে এই ওসমান হাদিকে গুলির ঘটনায় সন্দেহভাজন কে এই ফয়সাল করিম দাউদ, সেখানে তারা নিশ্চিত করছে যে পুলিশ শনাক্ত করেছেন যে ওসমান হাদিকে যিনি গুলি করেছেন সেই সন্দেহভাজন ব্যক্তির নাম ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান। প্রথম আলো খোঁজ নিয়ে জানতে পেরেছে ফয়সাল করিম নামের এই ব্যক্তি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ভাতৃপ্রতিম সংগঠন ছাত্রলীগ, যেটা কিনা নিষিদ্ধ, সেই নিষিদ্ধ ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। ২০১৯ সালের ১১ই মে ঘোষিত কেন্দ্রীয় ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটিতেও তিনি সদস্য হয়েছিলেন। এখন প্রথম আলো তার মানে পুলিশও একেই প্রধান হামলাকারী বলে মনে করছে। স্বরাষ্ট্র উপদেষ্টার তরফে এখনই এরই মধ্যে $১৫ কোটি টাকা ৫০ লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছে যিনি এই ফয়সাল করিম মাসুদ বা দাউদ খানকে ধরিয়ে দিতে পারবেন তার জন্য। কিন্তু এই যে ছাত্রলীগ করা ব্যক্তি, শুক্রবার দিনে ইনকিলাব মঞ্চের নেতা কর্মীরা সমর্থকেরা হাদির যারা জনসংযোগে একেবারে ঘনিষ্ঠভাবে কাজ করছিলেন তারা সিসিটিভি ফুটেজ দেখে চিহ্নিত করে বলেন যে এই ব্যক্তিরা হাদির সঙ্গে মিলে তাদের দলের সঙ্গে মিলে ঘনিষ্ঠভাবে নির্বাচনী প্রচারণায় গত কয়েক সপ্তাহ ধরে কাজ করছিলেন। তার মানে ছাত্রলীগের পদাধিকারী একজন যাকে কিনা ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান জুলকারনাইন সাইর হামলার কয়েক ঘন্টার মধ্যে চিহ্নিত করতে পারলেন ছাত্রলীগের আদাবর থানার পদাধিকারী, এবং এখন প্রথম আলো বলছে কেন্দ্রীয় কমিটিতেও থাকা একজন সদস্য হিসেবে, তাকে কিনা ইনকিলাব মঞ্চের কোনো নেতা কর্মী কিংবা ওসমান হাদির মতো একজন নেতা শনাক্ত করতে পারেন নাই, এবং এই ব্যক্তি এই সাবেক ছাত্রলীগ নেতা কয়েক সপ্তাহ ধরে হাদির সঙ্গে কাজ করছিলেন। কাজেই এখন একটা পক্ষ প্রশ্ন তুলছেন যে এটা তো গুপ্ত রাজনীতির কৌশল, কাজেই বুঝতে বাকি থাকে না এই ফয়সাল করিম মাসুদ আসলে ছাত্রলীগের মধ্যে থাকা কোন রাজনীতির অনুসারী ছিলেন। কিন্তু কৌতূহলোদ্দীপক ব্যাপার হচ্ছে যে এখন ছাত্র শিবির নেতা কেন্দ্রীয় সেক্রেটারি নুরুল ইসলাম সাদ্দাম নোয়াখালীর এক জনসভায় দাঁড়িয়ে শনিবার দিন উল্টো বলেছেন যে গুপ্ত বাহিনীর হামলার শিকার হয়েছেন ওসমান হাদি। মানে ছাত্র শিবিরই এখন বলছেন যে একটা গুপ্ত বাহিনী ওসমান হাদিকে হামলা করেছেন। এখন তাহলে তারা ছাত্র শিবির কাদেরকে গুপ্ত বাহিনী হিসেবে চিহ্নিত করে সে প্রশ্নটা করতেই হয়।
কিন্তু যুক্তিসঙ্গত যে প্রশ্ন উঠে এসেছে এই প্রসঙ্গে প্রথম আলো তুলেছে এবং আমার দেশ পত্রিকাও এই খবরটি করছে যে কিভাবে পিস্তল সহ ধরা পড়ার পরেও এই ফয়সাল করিম মাসুদ, যাকে কিনা ছাত্রলীগ নেতা হিসেবে এখন চিহ্নিত করা হচ্ছে, তিনি 2024 সালের নভেম্বরে আদাবরের এক স্কুলে অস্ত্রশস্ত্র সহ ঢুকে 17 লাখ টাকা লুট এবং ডাকাতির চেষ্টা করেছিলেন এবং সে মামলায় প্রধান আসামি হিসেবে ফয়সাল করিম তখন কিন্তু র্যাবের হাতে অস্ত্রসহ গ্রেফতার হয়েছিলেন। কিন্তু মাত্র মাসখানেক থাকবার পরেই নাকি গ্রেফতার, তিনি জামিনে ছাড়া পেয়ে যান এবং এখন আমার দেশ বলছে পিস্তল সহ গ্রেফতারের 1 মাস পরেই জামিন পান হাদিকে গুলি করা ফয়সাল। কাজেই সত্যি তো এই ফয়সাল ছাত্রলীগ নেতারা যখন প্রাণ ভয়ে, মবের ভয়ে এবং পুলিশের ভয়ে, হামলা মামলার ভয়ে, মানে আগস্টের 5 তারিখ থেকে প্রাণ ভয়ে প্রাণ বাঁচাতে দিক বিদিক ছুটছেন, তখন কিনা ফয়সাল মহাল তবিয়তে যেই আদাবরে তিনি বরাবর ছাত্রলীগের রাজনীতি করে এসেছেন সেই আদাবরেই অস্ত্রশস্ত্র নিয়ে প্রাইভেট অফিসে ঢুকে ডাকাতি আর লুটপাট করতে যাচ্ছেন, তারপর তাকে ধরে ফেলা হচ্ছে, কিন্তু তিনি আবার 1 মাসের কম সময়ে জামিন পেয়ে যাচ্ছেন। কাজেই নানা রকম প্রশ্ন উঠছে যে কোন সে বাহিনী, কারা এসব টার্গেট কিলিং ঘটাচ্ছে। ডক্টর মোহাম্মদ ইউনূস শনিবার যমুনায় দেখা করেছেন ওসমান হাদির পরিবার, তার বোন, ভাই সহ তার পরিবারের সদস্যদের সঙ্গে এবং ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের সঙ্গে। পাশাপাশি ডক্টর মোহাম্মদ ইউনূস তখন 3 দলের নেতৃবৃন্দকে ডেকেছিলেন, বিএনপি, জামায়াত এবং জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এই 3 দলকে তিনি অভ্যুত্থান বিরোধী শক্তির যে কোনো ষড়যন্ত্রের বিষয়ে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে এটা জানিয়েছেন যে তাদের কাছে এখন যে তথ্য আছে, মানে ওসমান হাদির ওপর এই হত্যার চেষ্টা হওয়ার আগে কোনো তথ্য পান নাই প্রধান উপদেষ্টা সহ স্বরাষ্ট্র মন্ত্রণালয় বা সরকার, কিন্তু এখন তাদের কাছে যে তথ্য আছে তাতে তারা জানতে পারছেন এই পুরো ঘটনা একটা গভীর ষড়যন্ত্রের ফসল এবং সেটা নির্বাচন বানচাল করার গভীর ষড়যন্ত্র। এবং তারা আরো জানতে পারছেন যে ষড়যন্ত্রকারীরা এখন প্রশিক্ষিত শুটার ভাড়া করছে। তার মানে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসও কিন্তু সরাসরি বললেন যে টার্গেট কিলিং এর ঘটনার একটা প্রস্তুতি আছে এবং টার্গেট কিলিং এর ঘটনা বাস্তবায়নে একটা পক্ষ, মানে তিনি আওয়ামী লীগকে ইঙ্গিত করছেন, একটা পক্ষ রীতিমতো শুটার ভাড়া করে ফেলেছে, এ খবর এখন তাদের কাছে আছে। এখন তো তার মানে সরকারের এই 50 জন, মানে কোন 50 জনের তালিকার কথা বলছেন রাশেদ খান, সেই তালিকা নিয়ে কাজ করা উচিত এবং সুনির্দিষ্টভাবে ওই প্রার্থীদের নিরাপত্তা দেওয়া উচিত। আসলে সরকারকে তো একটা নির্বাচন অনুষ্ঠান করতে হলে নির্বাচনের সকল প্রার্থীকেই নিরাপত্তা দিতে হবে। আমার দেশ পত্রিকা, মানে বাংলাদেশের শীর্ষস্থানীয় জামায়াতপন্থী পত্রিকা, যেটির একরকম ওই রাজনীতির বয়ান এবং ওই রাজনৈতিক শক্তিটির কাছে যেসব খবর আছে তারা কি করে বিভিন্ন খবর বিশ্লেষণ করছে সেটা বুঝতে যে পত্রিকাটি পাঠ অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেই পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান শনিবার হাদির ওপর হামলার প্রতিবাদ সমাবেশে গিয়ে বলেছেন যে তিনি হাদি সুস্থ না হওয়া পর্যন্ত, অর্থাৎ সম্পাদক মাহমুদুর রহমান বলেছেন যে তিনি ওসমান হাদি সুস্থ হয়ে না ফেরা পর্যন্ত হাদির সকল অসমাপ্ত কাজ তিনি সমাপ্ত করার চেষ্টা চালিয়ে যাবেন। সেই মাহমুদুর রহমানের পত্রিকায় লেখা হচ্ছে যে কিলিং টার্গেটে জুলাই যোদ্ধারা হাদি সহ 3 জনের ওপর হামলার আগাম তথ্য নাকি সরকারকে জানানো হয়েছিল। তার মানে ডক্টর ইউনূস যে এখন বলছেন যে এখন তাদের কাছে তথ্য আছে, কথাটা তার মানে ঠিক নয়। আমার দেশ পত্রিকা লিখছে শরীফ ওসমান হাদি সহ শীর্ষস্থানীয় কয়েকজন জুলাই যোদ্ধার ওপর হত্যার উদ্দেশ্যে হামলা হতে পারে এমন স্পর্শকাতর গুরুত্বপূর্ণ তথ্য সরকারকে আগেই জানানো হয়েছিল, কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হয়নি এমন অভিযোগ সংশ্লিষ্টদের। আমার দেশ বলছে যে টার্গেট কিলিং এর তালিকায় হাদি ছাড়াও এনসিপির হাসনাত আব্দুল্লাহ এবং আমার বাংলাদেশ এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ সহ আরো কয়েকজন জুলাই সংগঠকের ওপর হামলার সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়।
পত্রিকাটি লিখছে যে সেপ্টেম্বরে যুক্তরাজ্য প্রবাসী জনৈক আইনজীবীর সূত্রে প্রাপ্ত এ সংক্রান্ত তথ্য যথাসময়ে সরকারের গোয়েন্দা সংস্থা সহ উচ্চ পর্যায়ের কাছেও পৌঁছে দেওয়া হয়। এমনকি খোদ ওসমান হাদি সহ ৩ জুলাই বলছিলাম প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি শফিকুল আলম এক সময়ের খ্যাতিমান সাংবাদিক। তিনি বাংলাদেশ সরকারের প্রেস সেক্রেটারির দায়িত্ব পালন করছেন, যদিও এই দায়িত্ব পালন কালে বিভিন্ন কথাবার্তার মাধ্যমে তিনি নানাভাবে সমালোচিতও হয়েছেন। সেটা হতেই পারে, নানা কারণে নানাজন সমালোচিত হবে, আলোচিত হবেন, এটাই স্বাভাবিক। বর্তমান সময়ে রাজনীতির ক্ষেত্রে গতকালকে বিশেষ করে শরীফ ওসমান হাদির ওপরে যে আক্রমণ, সেই আক্রমণের পরে নিরাপত্তা এখন নাম্বার 1 কনসার্নের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। সেই মুহূর্তে দাঁড়িয়ে যখন প্রেস সেক্রেটারি নিজেই বলেন যে তার নিরাপত্তা নিয়ে শঙ্কা রয়েছে, তখন প্রশ্ন জাগে যে তাহলে বাংলাদেশে কে নিরাপদ? জাগো নিউজ 24 তাকে নিয়ে এই খবরটি করেছে। সেখানে বলা হচ্ছে যে পরিবার আমার নিরাপত্তা নিয়ে গভীর উদ্বিগ্ন। প্রেস সচিব। জাগো নিউজ 24 মূলত পত্রিকার রেফারেন্সটা দিলাম এই কারণেই যে ব্যাপারটা অথেন্টিক করার জন্য। মূলত শফিকুল আলম সামাজিক যোগাযোগ মাধ্যম অর্থাৎ ফেসবুকে তার ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে এই ব্যাপারে একটা পোস্ট করেছেন। তিনি বলেছেন যে নির্বাচনের আগে তারা আমাকে নিয়ে, পরিবারের সদস্যরা আরও সতর্ক হতে বলেছেন। তারা ভীত, কিন্তু সত্যি বলতে আমি ভীত নই। অর্থাৎ তিনি বলছেন তিনি ভীত নন। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই মানে কথা তিনি লিখেছেন। তিনি লিখেছেন আজ আমার এই দায়িত্ব নেওয়ার 16 মাস পূর্ণ হলো। অর্থাৎ আজকে তার 16 মাস পূর্ণ হয়েছে, সে কথা তিনি বলেছেন। লেখার মতো মানসিক অবস্থায় ছিলাম না, কিন্তু গতকালের নৃশংস গুলিবর্ষণের পর থেকে ওসমান হাদি আমার ভাবনায়, আমার দোয়ায়। প্রেস সচিব বলেছেন, আমি বাংলাদেশের নানা প্রান্তে ঘুরি, যেখানে যাই সেখানে লাখ লাখ হাদিকে দেখি। তিনি যেখানে যান সেখানে লক্ষ লক্ষ হাদিকে তিনি দেখেন। হাসিনা আর আসাদুজ্জামান খান কামাল, বাংলার কসাইরা আর কতজনকে মারতে পারবে? এদেশের রাজনীতির হাল ধরেছে এক নতুন প্রজন্ম। তারা এক স্বৈরাচারকে উৎখাত করেছে, কিন্তু তাদের মিশন এখনো শেষ হয়নি। এ প্রজন্মের কোটি কোটি হাদি যতক্ষণ তাদের অবস্থান ছাড়তে অস্বীকার করবে, ততক্ষণ ভয় পাওয়ার কোনো কারণ দেখি না, আশা হারানোরও কোনো কারণ দেখি না। আনাসের মতো যিনি শহীদ হওয়ার আগে মায়ের কাছে হৃদয় বিদারক চিঠি লিখেছিলেন, এই তরুণরা তাদের পরিবারের কাছে অঙ্গীকার করেছে দেশটা ঠিক না করা পর্যন্ত থামবে না তারা। আমি নিশ্চিত আগামী দশকগুলোতে বাংলাদেশ পথ হারাবে না, সামনে ধাক্কা থাকবে। শক্তিশালী বিদেশি ও দেশীয় শক্তি সাময়িকভাবে ইঞ্জিন বিকল করার চেষ্টা করবে, কিন্তু এই তরুণরা ভয় পায় না, তারা গন্তব্যে পৌঁছাবে। জুলাই আগস্টে আমরা হারিয়েছি আবু সাইদ, মুগ্ধ, ওয়াসিম, আনাস, আহনাব, ফায়াজ, দীপ্ত দে, নাইমা ও রিয়া গোপকে। বিদেশি চাপিয়ে দেওয়া এক স্বৈরতন্ত্রের বিরুদ্ধে দীর্ঘ সংগ্রামে আমরা হারিয়েছি আবরার ফায়াজকে। তবু চারিদিকে ছড়িয়ে আছে লাখ লাখ হাদি ও নাবিলা, তারা ভয় পায় না, আমিও না। অর্থাৎ তিনি সাহস সঞ্চার করার চেষ্টা করছেন, কিন্তু তার পরিবার, তার স্ত্রী, সন্তান, ভাই বোন, তিনি বলছেন যে আমার নিরাপত্তা নিয়ে তারা উদ্বিগ্ন। নির্বাচনের আগে তারা আমাকে আরও বেশি সতর্ক থাকতে বলেছে। এই যে তার নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন হচ্ছেন পরিবার, কিন্তু তিনি সাহস সঞ্চার করার চেষ্টা করছেন। এই সাহসটা খুব দরকার, সাহস সঞ্চয় করা খুবই দরকার। কিন্তু গতকালকে হাদিকে কেন্দ্র করে যে ঘটনাটা ঘটেছে, সেই ঘটনার পরে প্রেস সেক্রেটারি শফিকুল আলমের পরিবার যখন তাকে নিয়ে উদ্বিগ্ন, প্রেস সেক্রেটারি যিনি সরকারের এত বড় একটা দায়িত্বে রয়েছেন এবং নিরাপত্তা বলয়ের মধ্যে রয়েছেন, তাকে নিয়ে যদি তার পরিবার উদ্বিগ্ন হয়, ভয়ে থাকে, তাহলে তো প্রশ্ন আসবেই যে বাংলাদেশের সাধারণ নাগরিক যারা, তাদের নিরাপত্তাটা কোথায়? তারা কি আদৌ নিরাপদ? তারা কি নিরাপদ রাত্রি যাপন করতে পারছেন? কিংবা রাস্তায় বেরিয়ে তারা কি ভাবতে পারবেন যে তারা নিরাপদে আবার বাড়ি ফিরতে পারবেন?
গতকালকের ঘটনাটা সেই প্রশ্নটার জন্ম দিয়েছে আরও বেশি কঠিন করে, আরও বেশি সাবলীল করে। আমার মনে হয় যে এই ব্যাপারে একটা বড় ধরনের আতঙ্ক বিরাজ করছে বাংলাদেশের সব শ্রেণীর মানুষের, বিশেষ করে অবশ্যই গুরুত্বপূর্ণ মানুষগুলোর ব্যাপারে তো আছেই, রাজনীতিবিদ, সাংবাদিক, শিল্পী, সাহিত্যিক, সবারই একটা নতুন ধরনের কনসার্ন তৈরি হবে যে তারা কেউই আদতে নিরাপদ কিনা এই দেশে। দর্শক, আপনার মতামত, আপনার মন্তব্য জানিয়ে